দর্শক, আজকে আমরা কথা বলবো বাত ব্যথায় আক্রান্ত রোগীদের রোজাই করণীয় সম্পর্কে। আসলে বাত ব্যথা আসলে কি? বাত ব্যথা একটু বাংলা বলা হয়, ইংরেজিতে বা মেডিকেল ভাষায় আমরা এটাকে আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিস অর্থ হলো আমাদের আর্থ মিনস হলো জোড়া বা জয়েন্ট, আইটিস অর্থাৎ ইনফ্লামেশন বা প্রদাহ। এটাকে আমরা একসাথে করলে জয়েন্টের প্রদাহ বোঝায়। এই জয়েন্টের প্রদাহটা বিভিন্ন কারণে হয়ে থাকে। বিশেষ করে গবেষণায় দেখা গেছে প্রায় 100 বা তার অধিক ধরনের বাত রোগ রয়েছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেগুলো বেশি পেয়ে থাকি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন আমরা বেশি পেয়ে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্ট্রিও আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, এছাড়া সিস্টেমিক লুপাস এরাইথমেটাস বা SLE বলা হয়। এছাড়া স্পাইনে আমরা পাই স্পন্ডাইলো আর্থোপ্যাথি বা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। এই রোগগুলোই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশি পেয়ে থাকি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? এটা হলো আমাদের হাত পায়ের ছোট ছোট জয়েন্টের বাত রোগ, যেটা আমাদের ছোট ছোট জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা হয়, শরীরে জ্বর অনুভব করে, সকালে ঘুম থেকে ওঠা বা রেস্ট থেকে ওঠার সময় ব্যথাটা অনেক বেড়ে যায়, কিছুক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা কিছুটা কমে আসে, এ ধরনের উপসর্গ দেখা দেয়। অস্ট্রিওআর্থ্রাইটিস কি? অস্ট্রিওআর্থ্রাইটিস হলো বড় বড় জয়েন্টগুলোর ক্ষয়জনিত বাত রোগ, যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ ডিজিজ। যেমন বয়স হলে আমাদের চুল পেকে যায়, হাড়ের একটু ক্ষয় হয়, এরকম জয়েন্টের ভিতরে একটা স্ট্রাকচার থাকে। যেমন আমরা যদি হাঁটুর জয়েন্ট ধরি, শোল্ডার জয়েন্ট ধরি বা হিপ জয়েন্ট ধরি, এই জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের মুভমেন্টটাকে সহজ করে। এছাড়া এর সারাউন্ডিং কিছু লিগামেন্ট থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকে, যেগুলো জয়েন্টগুলোকে স্টেবিলিটি দেয়। এই প্রত্যেকটা জিনিসের যখন ক্ষয় হয়, ইরোশন হয়, তখন এটাকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্ট্রিওআর্থ্রাইটিস বলি। এটা সাধারণত বড় বড় জয়েন্টগুলোতে হয়ে থাকে। গাউটি আর্থ্রাইটিসটা কি? গাউট বা গেটে বাত, যেটাকে বাংলায় বলা হয়, এটা হলো আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তখন এটাকে আমরা গাউট বা গাউটি আর্থ্রাইটিস বলি। এটার উপসর্গ সাধারণত আমাদের পায়ের বড় আঙ্গুল থেকে শুরু হয়, যেটাকে আমরা গ্রেট টো বা বড় আঙ্গুল যেটা বলি। এইখানে তীব্র ব্যথা হয়, জয়েন্টটা ফুলে যায়, পরবর্তীতে এই ব্যথাগুলো বিভিন্ন জয়েন্টে আস্তে আস্তে ছড়িয়ে যায়, যেটা ইউরিক অ্যাসিডের কারণে হয়ে থাকে। এটাকে আমরা গাউট বা গেটে বাত বলি। এছাড়া দেখা যায় যে জুভেনাইল আর্থ্রাইটিস একটা পাওয়া যায়, ছোটো বাচ্চাদের হয়ে থাকে, যেটা বাচ্চাদের জয়েন্ট ফুলে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা মেরুদণ্ডের বাত রোগের কথা আমরা বলেছি, যেটা স্পাইনের রোগ। এই স্পাইনটাকে আস্তে আস্তে সোজা করে ফেলে। আমাদের নর্মালি মেরুদণ্ডের একটা কার্ভ থাকে, আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে ঘাড়ের এখানে আমাদের একটা কার্ভ, পিঠের এখানে একটা কার্ভ, কোমরে একটা কার্ভ। এই রোগে এই কার্ভাচারগুলোকে স্ট্রেট করে ফেলে, সোজা করে ফেলে, যখন জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এবং বাম্বু শেপড হয়ে যায় স্পাইনটা। তখন চাইলেও রোগী ডানে বামে করতে পারে না, সামনের দিকে ঝুঁকতে পারে না, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই যে বাত রোগগুলা, আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা আছে। যেমন শরীরে কোথাও ব্যথা হলেই আমরা ধরে নিই যে এটা বাত ব্যথা, কিন্তু বাত ব্যথা ছাড়াও আরও বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। সেই কারণগুলো নির্ণয় করা এবং কী কারণে ব্যথা হচ্ছে সেটা নির্ণয় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে যেটা আমরা বলছিলাম, এই যে বিভিন্ন রকম আর্থ্রাইটিস বা বাত রোগে যারা আক্রান্ত, রোজায় তাদের ক্ষেত্রে করণীয় কী? রোজায় যেটা করতে বলি আমরা, যে ব্যথানাশক ওষুধ যেহেতু দীর্ঘমেয়াদী একটা সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এছাড়া রোজায় অ্যাসিডিটির প্রবলেম তৈরি করতে পারে। সো ব্যথানাশক ওষুধের ব্যবহারটাকে কমিয়ে ওষুধের পাশাপাশি আমরা যদি ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলাই চিকিৎসা নিয়ে থাকি, তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে আমরা ব্যথাগুলো কমিয়ে নিতে পারি। এবং সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন পড়ে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস এই ধরনের রোগে। এই ওষুধগুলোর বিভিন্ন শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং ড্রাগ আছে, যেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজার সময় ডোজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। পাশাপাশি খাবার দাবারের মধ্যে, যেমন যাদের গাউটি আর্থ্রাইটিস আক্রান্ত, তাদের খাদ্য খাবার, যেমন যে হাই প্রোটিন জাতীয় খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, যেমন গরুর মাংস, খাসির মাংস, সিমের বেশি, বরবটি, পুঁই শাক, এই জাতীয় খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে। এই রোজার সময় অনেক সময় ছোলা বা এই বীজ জাতীয় খাবারের পরিমাণটা বেশি খাওয়া পড়ে। সো এই সময় এই খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এছাড়া যাদের পারিবারিক হিস্ট্রি আছে, জেনেটিক্যাল হিস্ট্রি আছে, তাদেরকে আমরা বলি যে এই জাতীয় রোগে যারা আক্রান্ত, তাদের সন্তানরা একটু সাবধান থাকবেন, তাদের বাবা মায়ের
যেমন সম্পত্তির ভাগ পাওয়া যায়, অসুখ বিসুখেরও ভাগ পাওয়া যায়। তো এক্ষেত্রে তারা আর্লি যদি ডায়াগনোসিস করে এবং সঠিকভাবে ট্রিটমেন্ট নেয় তাহলে এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন আমরা বলি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হলে একবারে যেমন নিয়ন্ত্রণ নিরাময় করা যায় না, কিছু বাতরোগ আছে যেটাও একবারে নিরাময়যোগ্য না বা নিয়ন্ত্রণযোগ্য রোগ। দর্শক যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আশা করি দেরি না করে নিকটস্থ আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি আপনার এই সমস্যা নির্ধারণ করে আপনাকে একটা সঠিক চিকিৎসা ও পরামর্শ দেবেন।